সূক্ষ্ম কৌশলে বদলে নিল ভাগ্য। ৬,০০০-এর কর্মচারী হলো শত কোটি টাকার মালিক। সাধারণ মধ্যবিত্ত ফ্যামিলির ছেলে ভাস্কর, যার নুন আনতে পান্তা ফুরায়। সন্তানকে সামান্য একটি ড্রেস কিনে দিবে এমন ক্ষমতাও নেই তার। ধারের টাকা পরিশোধ করতে পারত না বিধায় সকলের কাছ থেকে মুখ লুকিয়ে রাখত। সেই ছেলেটি কিভাবে রাতারাতি শত কোটি টাকার মালিক হলো? গল্পটি তখনকার যখন মুম্বাইকে বলা হতো বোম্বে। এই শহরে টাকা ইনকাম করার অনেক উপায় রয়েছে। চাকরি, ব্যবসা, ধোঁকাবাজি, চুরি থেকে শুরু করে আরো অনেক উপায় রয়েছে। তবে যে যাই বলুক, সব চাকরির রাস্তায় দালাল স্ত্রী থাকে, আর তাকে সবাই সম্মান করে চলে, কারণ এই স্ত্রী থেকেই দেশের শেয়ার বাজারের নিয়ন্ত্রণ চলে। তখন শেয়ার বাজারের বস ছিল হার্ষা মেহরা, যে 1992 সালে 30,000 কোটি টাকার স্ক্যাম করেছিল। হার্ষার কারণেই বড় বড় মানুষ থেকে শুরু করে ছোট ছোট দোকানে অবধি শেয়ার বাজার নিয়ে মুখে মুখে চর্চা করা হতো। তবে এই গল্পটি হার্ষা মেহরাকে নিয়ে নয়, মূলত এই গল্পটি তৈরি করা হয়েছে সাদাসিধা কুমার ভাস্করকে নিয়ে। সকালবেলা ভাস্কর জগিং থেকে যখন বাসায় আসছিল, তখন অনেকগুলো গাড়ি ভাস্করের সামনে এসে দাঁড়ায়। সিবিআই লক্ষণ ভাস্করকে নিজের পরিচয় দিয়ে বলে, আপনাকে আমাদের সাথে ব্যাংকে যেতে হবে। আজকের ডেটটি রবিবার থাকার কারণে ব্যাংক বন্ধ। এজন্য ভাস্কর ম্যানেজারের কাছ থেকে চাবি নিয়ে ব্যাংকের ভিতরে প্রবেশ করে। লক্ষণ ভিতরে এসে তার সহকর্মীদেরকে বলে, ভাস্করের ব্যাংক স্টেটমেন্ট বের করো, ভাস্করের ব্যাংক স্টেটমেন্ট বের করো। এটা থেকে ভাস্কর তাদেরকে জিজ্ঞাসা করে, কি হয়েছে, এটা তো আগে বলবেন আমাকে। আসলে আমরা খবর পেয়েছি তোমার ব্যাংক অ্যাকাউন্টে অনেক বড় একটি স্ক্যাম হয়েছে, এজন্যই মূলত আমরা এখানে এই ব্যাপারটিকে তদন্ত করতে এসেছি। ঠিক এমন সময় ভাস্করের ওয়াইফ সুমতি তার কাছে কল করে। সুমতি ভাস্করকে বলছিল, আমাদের বাসায় অনেকগুলো সিবিআই অফিসার এসেছে, তাই ভাস্কর যেন তাড়াতাড়ি করে বাসায় চলে আসে। তার ভীষণ চিন্তা হচ্ছে, যার কারণে ভাস্কর সুমতিকে বলে সে যেন এত চিন্তা না করে, আর অফিসারদের ডিউটি সে যেন পালন করতে দেয়, আর একদমই যেন সে চিন্তা মুক্ত থাকে। সে যত তাড়াতাড়ি সম্ভব বাসায় চলে আসবে। যাই হোক, অন্যদিকে দেখানো হয় সিবিআই অফিসাররা যখন অনেকগুলো কাগজ ঘাটাঘাটি করছিল, ঠিক এমন সময় ভাস্কর আমাদেরকে তার নিজের সম্পর্কে বলতে লাগে। কাহিনীটি এখান থেকে পরিবর্তন হয়ে আমাদেরকে একটু পিছনে নিয়ে যাওয়া হয়। তখন আমরা মাগাতা নামের একটি ব্যাংকের দৃশ্য দেখতে পাই। ভাস্কর মূলত এই মাগাতা ব্যাংকেরই ছোট্ট একটি পদে চাকরি করত। তার বেতন ছিল মাত্র 6,000 টাকা, তবে তার ঋণ ছিল প্রায় 36,000 টাকা, যার কারণে সে তার ঋণ পরিশোধ করার জন্য আর তার ফ্যামিলিকে ভালোভাবে রাখার জন্য সে সারাদিন প্রচুর পরিমাণে পরিশ্রম করত। আর এই কষ্টের বিনিময়ে যেই কয়টা টাকা পেত তা দিয়ে তার ফ্যামিলি কোনোভাবে চলতো। ভাস্কর কিছু টাকা বাঁচানোর জন্য তার একটি পুরনো ভাঙা বাইকে করে প্রতিদিন ব্যাংকে আসতো। ভাস্কর সর্বদা সততা এবং দায়িত্ব সহকারে তার সব কাজ কমপ্লিট করত। সে সর্বদা এটাই ভাবতো যে তার যদি একটু প্রমোশন হতো তাহলে তার স্যালারিটা কিছুটা হলে বাড়তো, আর তখন তার ঋণগুলো কিছুটা হলেও সে পরিশোধ করতে পারবে। এমনকি ভাস্কর তো তার কাজগুলো সময়ের আগেই কমপ্লিট করে দিত। সে কাজে এতটাই ভালো ছিল যে সে কয়েকবার বেস্ট এমপ্লয়ির অ্যাওয়ার্ডও পেয়েছে। তবে তার এখনো অবধি প্রমোশন হয়নি, যার কারণে সে ভীষণই আপসেট ছিল। এখানে আরেকটি বিষয় হচ্ছে, তখনকার সময় কিন্তু কম্পিউটার কিংবা ল্যাপটপ ব্যবহার করা হতো না, যার কারণে তারা কাগজে সেই কাজগুলো লিখে রাখত। কম্পিউটার ব্যবহার করা হতো, তবে সেটা 3 থেকে 6 মাস পর পর একবার। আর যখন কম্পিউটার কাজ করা হতো তখন এই সমস্ত কাজগুলো কম্পিউটার নিয়ে তা সেভ করে রাখা হতো। এর আগের সময়গুলোতে কিন্তু এই কাজগুলো কাগজে লিখে রাখতে হতো। যাই হোক, এরপরে দেখানো হয় ভাস্কর যে ব্যাংকে চাকরি করত ওই ব্যাংকের ঠিক বাইরেই একটি লাল রঙের গাড়ি রাখা ছিল, যেটি কোনো কাস্টমারের ছিল। মূলত তার গাড়ির লোন এখনো পরিশোধ করতে না পারাতে তার গাড়িটি এখানে রাখা আছে। ভাস্কর প্রতিদিন ব্যাংকে আসার আগে ওই গাড়িটিকে একবার করে দেখে আসতো, আর সে স্বপ্ন দেখতো তারও একদিন এভাবে একটি গাড়ি হবে। এরপরে দেখানো হয় ভাস্কর তার বন্ধু সাম্বার সাথে কথা বলছিল। সাম্বা এবং ভাস্কর তারা দুজন ছোটবেলা থেকেই একই স্কুলে পড়ে একসাথে বড় হয়েছে। ভাস্কর মোটামুটি পড়াশোনায় ভালো থাকাতে সে পাশ করে একটি ব্যাংকের চাকরি পায়, তবে তার বন্ধু পরীক্ষায় পাশ করতে পারেনি, যার কারণে সে ছোটখাটো একটি চাকরি করে, আর তা দিয়ে তার নিজের সংসার চালাচ্ছে।
ভাস্কর মূলত ব্যাংকের চাকরির পাশাপাশি আরো কিছু টাকা ইনকাম করার জন্য ব্যাংকের অ্যাপ্লিকেশন ফর্মগুলো ফিল আপ করত। এর বিনিময়ে সে বাড়তি কিছু টাকা ইনকাম করত। এছাড়া তার কোনো উপায়ও ছিল না, কারণ তার পুরো ফ্যামিলিকে শুধুমাত্র তারই দেখতে হতো। যাই হোক, ভাস্কর কাজ শেষ করে বাসায় ফেরার সময় কলোনির ম্যাক্সিমাম মানুষরা ওর দিকে অদ্ভুতভাবে তাকিয়েছিল। মূলত এরা সকলেই ভাস্করের কাছে টাকা পেত। ভাস্কর তাদেরকে আজ দিব কাল দিব বলে এভাবে ঘুরাতো। এতগুলো চোখকে ফাঁকি দিয়ে সে শেষমেশ বাসায় এসে পৌঁছায়। বাই দ্য ওয়ে, আপনাদেরকে তো ভাস্করের ফ্যামিলির সাথে ইন্ট্রোডিউস করিয়ে দেওয়া হয়নি। ইনি হচ্ছে ভাস্করের বাবা প্রহ্লাদ কুমার। একসময় ভাস্করের বাবা অনেক বড় সিএ ছিল। রিটায়ার্ডের পরে সে যে টাকা পেয়েছিল তা দিয়ে তার বন্ধুর সাথে একটি ব্যবসা তৈরি করেছিল। তবে তার বন্ধু তাকে ধোঁকা দেয়, যার কারণে সে তার সবকিছু হারিয়ে সর্বশান্ত হয়ে পড়ে। আর এই কারণে সে এখন অনেক বড় ডিপ্রেশনের ভিতর রয়েছে। সেই ঘটনার পরে এখন আর সে কারো সাথেই ঠিকঠাকভাবে কথা বলতে পারে না। একা একা থাকতেই সে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে। এবার আসি ভাস্করের মায়ের ব্যাপারে। ভাস্কর যখন অনেক ছোট তখন ভাস্করকে একা রেখে তার মা উপরে চলে যায়। এছাড়াও তার ফ্যামিলিতে ছোট্ট একটি ভাই এবং ছোট একটি বোন রয়েছে। এদের দুজনের দেখাশোনাও ভাস্করই করে থাকে। এছাড়াও রয়েছে ভাস্করের এক ছেলে এবং তার স্ত্রী। আর এই ছিল ভাস্করের ফ্যামিলি। এদেরকে নিয়ে কোনোভাবে কষ্টমষ্ট করে ভাস্করের দিন কেটে যাচ্ছে। আজ রাতে ভাস্করের শালার ছেলের বার্থডে ছিল, এজন্য তারা তিনজন সেখানে যাওয়ার জন্য রেডি হচ্ছিল। এজন্য ভাস্করের স্ত্রী ভাস্করকে বলে তাদের একটি গিফট নিয়ে তারপরে সেখানে যাওয়া উচিত। তবে সামান্য একটি গিফট কেনার ক্ষমতাও ভাস্করের ছিল না। আত্মীয় বাড়ির অনুষ্ঠান বলে কথা, না গেলেও খারাপ দেখা যায়, আর খালি হাতেও যেতে পারবে না। তাই তারা বাধ্য হয়ে ছেলে কার্তিকের প্রিয় খেলনাটি গিফট হিসেবে সেখানে নিয়ে যায়। ভাস্কর গরিব থাকাতে শ্বশুর বাড়িতেও তার তেমন কোনো সম্মান ছিল না। কেউ তার সাথে ভালো ব্যবহার করতো না, তাকে সবাই এড়িয়ে চলার চেষ্টা করত। ভাস্করের আর্থিক অবস্থার কারণে তার স্ত্রীও সেখানে তেমন কোনো সম্মান পেত না। সুমতির মা চান না সুমতি ভাস্করের সাথে সংসার করুক। সে চায় সুমতিকে আরো ভালো জায়গায় বিয়ে দিতে। মায়ের মুখে এমন কথা শুনে সুমতি অনেকটা আপসেট হয়ে পড়ে। যাই হোক, এরপরে জন্মদিনের কেক কাটার পরে সুমতির ভাবি বাচ্চাদেরকে কেক দিচ্ছিল। সেই বাচ্চাদের ভিতরে সুমতির ছেলে কার্তিকও ছিল। সে কার্তিককে একটি ছোট পিস দেয়। কার্তিক তার কাছে আরেকটু কেক চাইলে সে তাকে বলে তুমি এতটুকুই ডিজার্ভ করো। আড়াল থেকে এই দৃশ্য দেখে সুমতি ভীষণই রেগে যায়। একে তো তার মায়ের এমন কথা, তার ভিতরে তার ভাবির এমন ব্যবহার দেখে সে ভীষণই কষ্ট পায়। যার কারণে সে রেগে কার্তিক এবং ভাস্করকে নিয়ে সেখান থেকে বেরিয়ে আসে। এরপর তারা একটি ক্যাফেতে আসে। কার্তিকের অনেক বেশি ক্ষুধা পাওয়ার কারণে ভাস্কর তার জন্য একটি বার্গার কিনতে যায়। তবে তার কাছে 3টি বার্গার কেনার মতো টাকা ছিল না, যার কারণে সে দোকানদারকে 2টো বার্গার দিতে বলে। দোকানদার তার পরিস্থিতি বুঝতে পেরে তাকে 2টোর দাম নিয়েই 3টি বার্গার দিয়ে দেয়। খাবার পেয়ে কার্তিক খুশি হলেও সুমতি খুশি হতে পারে না। এরকমের অভাব অপমান তাচ্ছিল সে আর এভাবে নিতে পারছিল না। ভাস্কর তখন সুমতিকে আশ্বাস দেয় এই বলে, দেখো একদিন সবকিছু ঠিক হয়ে যাবে। যাই হোক, এরপরে পরদিন ভাস্কর ব্যাংকে যাবার পরে অ্যান্থনি নামের একজন লোক তার কাছে লোনের জন্য আসে। এই লোকটি গতকালকেও লোনের জন্য এসেছিল। তবে তার কাছে ব্যাংকে জমা রাখার মতো তেমন কোনো জিনিস না থাকাতে ব্যাংক তাকে লোন দিতে রাজি হয় না। মূলত এই কারণে ভাস্কর তাকে লোন দিতে চাচ্ছিল না। তবে সেই লোকটি ছিল নাছোড়বান্দা। সে ভাস্করের পিছুই ছাড়ছিল না। এজন্য ভাস্কর তার বন্ধু এবং অফিসের পিএ সাম্ভাকে বলে এই লোকটিকে সামলাতে। তবে সাম্ভা উল্টো ভাস্করকে বলে সে যেন এই লোকটিকে লোন দেয়। তার ইলেকট্রনিক্স পার্টসের বিজনেস রয়েছে। সে মালয়েশিয়া থেকে 30টার মতো টিভি আনিয়েছিল, যেগুলোর দাম প্রায় 2.5 লাখ টাকা। যেই জাহাজে করে এই টিভিগুলো আসার কথা ছিল সেই জাহাজের ক্যাপ্টেন অ্যান্টনিকের বন্ধু। তার সাথে অ্যান্টনিকের ডিল হয়েছিল যে সে 50,000 টাকা অ্যাডভান্স দিবে আর মাল ডেলিভারি হওয়ার পরে সে বাকি 2 লাখ টাকা দিয়ে দিবে। তবে তার বন্ধু এখন বেঁকে বসেছে। সে তাকে এখন বলছে যদি সে মাল ডেলিভারি করার আগে সে টাকাটা না দেয় তাহলে সে এই টিভিগুলো নিলামে বিক্রি করে দিবে। মূলত এজন্যই অ্যান্টনিকে লোনের প্রয়োজন।
সাম্বা ভাস্করকে বুদ্ধি দেয় যে ভাস্করের শালা কনস্ট্রাকশনের কাজ করে সে অনেক টাকা উপার্জন করেছে। সে যদি কোনোভাবে 2 লাখ টাকা ম্যানেজ করে অ্যান্টনিককে দিতে পারে তাহলে সে তার টিভিগুলো ছাড়িয়ে নিয়ে আসতে পারবে। বর্তমানে ইন্ডিয়াতে টিভির যেই পরিমাণে চাহিদা ঠিক তেমনি টিভির দামও বেড়ে গিয়েছে। অ্যান্টনিক টিভিগুলো বিক্রি করার পরে লাভের অংশ থেকে কিছু টাকা সাম্বা এবং ভাস্করকেও দিবে। ভাস্কর সাম্বা এবং অ্যান্টনিকের প্রস্তাবে হ্যাঁ কিংবা না কিছুই বলে না। সে ভেবে দেখবে বলে আপাতত অ্যান্টনিককে এখান থেকে বিদায় করে। পরদিন সকালে ভাস্কর বাড়ি থেকে অফিসে যাওয়ার জন্য বেরিয়েছে। এমন সময় তার এক পাওনাদার পাটেল ভাইয়ের সাথে তার দেখা হয়। এই লোকটি ভাস্করের কাছে 10,000 টাকা পেত। সেই টাকা ভাস্কর না দিতে পারাতে সেই লোকটি ভাস্করকে ভরা মজলিসে চরম মাত্রায় অপমান করে এবং ভাস্করের স্কুটারটাকে নিয়ে সে সেখান থেকে চলে যায়। ভাস্করের কাছে বাইক না থাকাতে ভাস্কর তখন ট্যাক্সিতে করে অফিসে যাওয়ার কথা ভাবে। তবে তার কাছে পর্যাপ্ত টাকা না থাকাতে সে ট্যাক্সিতে যেতে পারে না, যার কারণে সে দৌড়ে অফিসে চলে যায়। অফিসে গিয়ে সে আরেকটি শখ খায়। তার যে প্রমোশনটি পাবার কথা ছিল সেই প্রমোশনটি অন্য কেউ পেয়ে গিয়েছে। এটি দেখে ভাস্কর ভীষণই আপসেট হয়ে পড়ে। ব্যাংকের সমস্ত কর্মচারীরাও এটাই ভাবছিল যে এই প্রমোশনটি ভাস্করই পাবে, কেননা ভাস্করের পারফরমেন্স অনেক ভালো ছিল। ভাস্কর আবারও ভেঙে পড়ে। তার এতদিনের স্বপ্নগুলো নিমেষেই ভেঙে চুরমার হয়ে যায়। আর এই ব্যাপারটি ভাস্কর কিছুতেই মেনে নিতে পারছিল না, যার কারণে সে রেগে মেগে ম্যানেজারের কাছে যায়। সে তাকে বলে, আমি এই প্রমোশনটি পাওয়ার জন্য অনেক কষ্ট করেছি। আমি অনেক কষ্ট করেছিলাম যাতে আমি এই বছর সব থেকে ভালো এমপ্লয়ি হতে পারি। আমি সমস্ত কাজগুলো সময়ের আগেই করার চেষ্টা করেছি, কিন্তু আপনি শুধুমাত্র একজন বাঙালি হওয়ার জন্য অন্য একজন বাঙালিকে প্রমোশনটি দিয়ে দিয়েছেন। একথা শুনে ভাস্করকে ম্যানেজার বকা দিতে লাগে। আর সে বলে, তোমার থেকে সে অনেক ভালো একজন মেধাবী স্টুডেন্ট, আর তুমি তো তোমার সাইড বিজনেস এখনো চালিয়ে যাচ্ছ। মানুষের অ্যাপ্লিকেশন ফর্মগুলো পূরণ করে তা দিয়ে তুমি বেশ ভালোই টাকা ইনকাম করছো। আর এই খবরটা বাই এনি চান্স যদি জিএম স্যার জানতে পারে তাহলে তো তোমাকে চাকরি থেকেই বের করে দিবে। সে ভাস্করকে আরো ভয় দেখানোর জন্য বলে, বলো এটা কি আমি জিএম স্যারকে বলবো? এই কথা শুনে ভাস্কর রীতিমতো অনেক ভয় পেয়ে যায়। সে ম্যানেজারের হাতে পায়ে ধরতে থাকে সে যেন এই ব্যাপারটি জিএম স্যারের কাছে না বলে। দয়া করে আপনি এমনটি করবেন না, এই চাকরিটি আমার ভীষণ প্রয়োজন। একমাত্র আমার ইনকাম দিয়েই আমার ফ্যামিলি চলে। ভাস্কর কান্নাকাটি করে ম্যানেজারের কাছে আকুতি মিনতি করে বলতে থাকে সে যেন তাকে এবারের মতো ক্ষমা করে দেয়, যার কারণে ম্যানেজার তখন ভাস্করকে এবারের মতো ক্ষমা করে দেয়। তবে এই ঘটনা দিয়ে ভাস্কর অনেক বড় একটি শিক্ষা পায়, তা হচ্ছে ভালো মানুষ হয়ে এই দুনিয়ায় টিকা যাবে না। তাই সে এবার ভিন্ন পথ অবলম্বন করে। এর পরের দৃশ্যে দেখানো হয় ভাস্কর পরদিন অ্যান্টনিককে তার সাথে দেখা করতে বলে। অ্যান্টনিক আসার পরে তার হাতে ভাস্কর 2 লাখ টাকা তুলে দেয়। অ্যান্টনিককে টাকা দিতে দেখে সাম্বা ভাস্করকে জিজ্ঞাসা করে সে এতগুলো টাকা কোথায় পেল। আসলে ভাস্কর এই টাকাগুলো ব্যাংক থেকে নিয়ে তার ব্যাগে রেখেছিল। মূলত তাকে এই টাকাগুলো লকারে রাখার জন্য দিয়েছিল। মূলত ভাস্কর অনেক কষ্ট পাওয়াতে সে এমনটি করেছে, কারণ সে এতদিন সৎ থাকার পরেও তার কোনো মূল্য পেল না। তার বদলে আরেকজনের প্রমোশনও হয়ে গেল। ম্যানেজার ঘুষ নিয়ে তার এলাকার একজনকে প্রমোশনটি পাইয়ে দিয়েছে, যা ভাস্করের পক্ষে কোনোভাবেই মেনে নেওয়া সম্ভব হয় না, যার কারণে সেও এখন অসৎ পথ বেছে নিয়েছে। সাম্বা এই সকল কথা শুনে সে ভীষণই ভয় পেয়ে যায়। এই কথা যদি কোনোভাবে জানাজানি হয় তাহলে চাকরিটা তো যাবেই, তার সাথে জেল জরিমানাও হতে পারবে। আর তাছাড়াও তার মতো এমন একজন সৎ ব্যক্তির এরকমের কাজ করা মানায় না। ভাস্কর তখন সাম্বাকে বলে 2 দিন পরে বাবাকে চেকআপে নিয়ে যেতে হবে। 2 সপ্তাহ পর বাচ্চার স্কুলের ফি দিতে হবে। তাছাড়া ভাই বোনদের কলেজের ফিসও তো রয়েছে। এছাড়া বাড়ি ফেরার জন্য বাসের টিকিট কাটার মতো তার কাছে টাকা নেই। দেয়ালে যখন পিঠ ঠেকেই গিয়েছে তখন সততা দিয়ে এবার কি হবে, যার কারণে ভাস্কর এখন সব ধরনের রিস্ক নিতেই রেডি আছে। যাই হোক, এরপরে ভাস্কর অ্যান্টনিককে বলে তার টিভিগুলো বিক্রি করার পরে যে লাভের অংশ হবে তা থেকে 20% সাম্বা এবং ভাস্করকে দিতে হবে। অ্যান্টনিও তখন ভাস্করের কথায় রাজি হয়ে যায়। এরপরে ভাস্কর বাড়িতে চলে আসে
আর অ্যান্টনিকে 2 ঘন্টা পরে টাকা ফিরিয়ে দেবার কথা ছিল। তবে ঘন্টার পর ঘন্টা পেরিয়ে যাবার পরেও অ্যান্টনিকে আসার আর কোনো নামগন্ধই ছিল না, যার কারণে ভাস্করের অনেক টেনশন হওয়ার কারণে সে অনেক উল্টাপাল্টা কথা ভাবতে থাকে। টেনশন করতে করতে ভাস্করের চোখটা একটু লেগে এসেছিল। এমন সময় ভাস্করের স্ত্রী সুমতি তাকে ডেকে বলে সাম্বা এসেছে। সাম্বার কথা শুনে সে দ্রুত বাইরে চলে আসে। বাইরে এসে সে তখন দেখে সাম্বার সাথে অ্যান্টনিকেও হাসি মুখে বাইরে দাঁড়িয়ে আছে। তাকে দেখে ভাস্কর যেন তার দেহে প্রাণ ফিরে পায়। অ্যান্টনি তখন ভাস্করের হাতে লোনের 2 লাখ টাকা তুলে দেয়। তার পাশাপাশি লাভের অংশ থেকে 50,000 টাকা তাকে দেয়। টিভিগুলো বিক্রি করার পরে অ্যান্টনি প্রায় 2.5 লাখ টাকার মতো লাভ করেছে। অ্যান্টনিকে সততা দেখে ভাস্কর তখন তাকে জড়িয়ে ধরে। যাই হোক, এরপরে ভাস্কর লাভের টাকা নিয়ে সে পাটেলের কাছে চলে যায় এবং তার ধার শোধ করে সে তার বাইকটি নিয়ে সেখান থেকে চলে আসে। পরদিন সকালে ভাস্কর একটু তাড়াতাড়ি এসে জায়গায় টাকা জায়গায় রেখে দেয়। ওই দিনের পর থেকে ভাস্কর, সাম্বা এবং পাটেল তাদের 3 জনের ভিতরে একটি ভালো সম্পর্ক তৈরি হয়ে যায়। এরকমের ভাস্কর লুকিয়ে লুকিয়ে টাকা নিয়ে তা অ্যান্থনিকে দিত, আর অ্যান্থনি সেই টাকাগুলো নিয়ে বিভিন্ন ধরনের জিনিস ইম্পোর্ট করে। এরপর থেকেই ভাস্করের জীবন পাল্টে যেতে থাকে। ভাস্কর অ্যান্থনির কাছে শুনেছিল যে ইন্ডিয়াতে টিভির প্রচুর চাহিদা। এখানে যে টিভিটির দাম 40,000 টাকা, সেই টিভিটি মালয়েশিয়াতে 12-13,000 টাকার ভিতরেই পাওয়া যাচ্ছে। যদি টিভির অর্ডার বেশি থাকে তাহলে 7 থেকে 8,000 টাকার ভিতরে পাওয়া যাবে। তবে এই টিভিগুলো মালয়েশিয়া থেকে ইন্ডিয়াতে আনার জন্য প্রচুর পরিমাণে ট্যাক্স দিতে হয়, আর এ কারণেই মূলত টিভির দামগুলো এত বেশি। যাই হোক, এরপর থেকে ভাস্কর ব্যাংক থেকে টাকা নিয়ে তা অ্যান্থনিকে দিত, আর অ্যান্থনি সেই টাকাগুলো নিয়ে বিভিন্ন ধরনের জিনিস ইম্পোর্ট করে সেগুলো মার্কেটে বিক্রি করত। এর থেকে যে টাকাগুলো আসতো সেই টাকাগুলো তারা 3 জনে ভাগ করে নিত। ভাস্কর এখান থেকে বেশ ভালো পরিমাণেই টাকা পেত, আর সেই টাকা দিয়ে ভাস্কর আস্তে আস্তে করে তার সকল ঋণগুলো পরিশোধ করতে থাকে। ভাস্করের এমন পরিবর্তন দেখে ভাস্করের স্ত্রী সুমতির একটু সন্দেহ হয়, যার কারণে সে এই ব্যাপারে ভাস্করের কাছে জিজ্ঞাসা করে। ভাস্কর তখন তাকে বলে ব্যাংক থেকে লোন নিয়ে তার বন্ধু সাম্বার সাথে সে একটি বিজনেস শুরু করেছে, আর সেই বিজনেস থেকে বেশ ভালো একটি প্রফিটও পাচ্ছে। ভাস্করের কথা সুমতি তখন বিশ্বাসও করে নেয়, আর সে ভীষণই খুশি হয়। ভাস্কর তখন কিছু টাকা সুমতির হাতে তুলে দেয়, আর সে বলে এই টাকা দিয়ে সে যেন একটি নেকলেস কিনে। তবে সুমতি ভাস্করকে বলে সে এই টাকা দিয়ে কার্তিকের জন্মদিন পালন করবে। তারা কখনোই কার্তিকের জন্মদিন ধুমধাম করে পালন করতে পারেনি। এই কথা শুনে ভাস্করও তখন তার কথায় রাজি হয়ে যায়। যাই হোক, এর পরের দৃশ্যে দেখানো হয় ভাস্কর তার বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন সবাইকে সেই পার্টিতে ইনভাইট করে। তবে তারা এতটাই ধুমধাম করে জন্মদিন পালন ছিল যা দেখে আশেপাশে মানুষের একদম তাক লেগে যায়। ভাস্কর সেই পার্টিতে সাম্বা এবং অ্যান্টনিকেও ইনভাইট করেছিল। যাই হোক, এরপর দেখানো হয় তারা 3 জন একটা টেবিলে বসেছিল। তখন অ্যান্টনি সাম্বা এবং ভাস্করকে উদ্দেশ্য করে বলে তার ছেলে আমেরিকাতে চাকরি পেয়েছে, আর তার ছেলে চাচ্ছে অ্যান্টনিও তার সাথে বিদেশে চলে যাক। তবে অ্যান্টনি তার ছেলের উপরে বোঝা হয়ে থাকতে চাচ্ছিল না, আর তার যা পুঁজি ছিল তা তার ছেলেকে পড়াশোনা করাতে গিয়ে শেষ হয়ে গিয়েছে। তাই সে আমেরিকাতে যাবার আগে ভালো একটা অ্যামাউন্টের টাকা নিয়ে তারপরে সে আমেরিকাতে যাবার কথা ভাবছিল, যাতে করে সে তার ছেলের উপরে বোঝা হয়ে না থাকে। তাই এই কারণে বেশি টাকা ইনকাম করার জন্য অ্যান্থনি ভাস্করকে একটি বুদ্ধি দেয়। এই সপ্তাহে বিদেশ থেকে 3টি গাড়ি আসবে, যে গাড়িগুলোর দাম অনেক বেশি। তারা যদি 10 লাখ টাকা কোনোভাবে ম্যানেজ করতে পারে তাহলে এই গাড়িগুলো তারা কিনে নিতে পারবে। ইন্ডিয়াতে যেই পরিমাণে এই গাড়িগুলোর চাহিদা, তাতে করে তারা যদি এই গাড়িগুলো কিনতে পারে তাহলে তারা বেশ ভালো দামে এই গাড়িগুলো বিক্রি করতে পারবে। অ্যান্থনির আইডিয়া তো বেশ ভালোই ছিল, তবে ব্যাংক থেকে এতগুলো টাকা একসাথে সরানো মোটেও মুখের কথা ছিল না। তাই এই কারণে ভাস্কর তেমন একটা আগ্রহ দেখায় না। যাই হোক, এরপরে ভাস্কর পার্টি শেষ করার পরে বাসায় গিয়ে দেখে আজকে বাসার সকল মেম্বারসরা ভীষণই খুশি ছিল। তবে ভাস্করের ছেলে কার্তিক হঠাৎ করে কান্না করতে করতে কার্তিককে জড়িয়ে ধরে। সে কান্না করতে করতে তার বাবাকে বলে তার বন্ধুরা তাকে সব সময় ছোট নজরে দেখতো। তার বন্ধুরা তাকে বলতো সব সময় কার্তিক আমাদের জন্মদিনে এসে কেক খেয়ে যেত, তবে ওর জন্মদিনে ও কখনোই আমাদেরকে কেক খাওয়াতো না। তাই আজকে আমার জন্মদিন আমার বন্ধুদেরকে কেক খাওয়াতে পেরে আমি ভীষণই আনন্দিত। কার্তিক সবসময় তার নানা বাড়িতে যেত কেবল একটা ড্রেসই পরে, আর এই কারণে তার মামাতো ভাই তাকে খোঁচা মেরে বলতো তোর বাবা কি তোকে একটি জামাও কিনে দিতে পারে না, যে তুই সবসময় একটা ড্রেসই পরে আসিস। আজকে কার্তিকের পরনে কোট প্যান্ট দেখে মামাতো ভাই একদম চুপ হয়ে গিয়েছে।
তাই এই সকল বিষয়গুলো মিলিয়ে কার্তিক ভীষণই খুশি। এছাড়াও কার্তিক তখন তার বাবা মাকে প্রমিস করে যে সে আর কখনোই তার বাবা মায়ের অবাধ্য হবে না। ছেলের এমন আনন্দ দেখে ভাস্কর তখন তার মত চেঞ্জ করে ফেলে। এদেরকে খুশি রাখা তার দায়িত্ব, তার কর্তব্য। এ কারণে তাকে অনেক টাকা ইনকাম করতে হবে। তাই এই কারণে ভাস্কর তখন অ্যান্টনিকে ফোন দিয়ে বলে সে শনিবারের ভিতরে তাকে 10 লাখ টাকা দিয়ে দিবে। এর পরের দৃশ্যে দেখানো হয় ভাস্কর অনেক কষ্টে 10 লাখ টাকা ব্যাংক থেকে বের করে নিয়ে আসে। তারপরে সে সেই টাকাগুলো নিয়ে অ্যান্থনির হাতে তুলে দেয়। আর এই টাকার ধারা তারা সেই মূল্যবান গাড়ি 3টি কিনে নেয়। তারপরে সেই গাড়িগুলো তারা ডিলারের কাছে নিয়ে যায়। তবে তারা সেখানে পৌঁছানোর পর জানতে পারে এই গাড়ির ডিলারকে পুলিশ কোনো কারণে ধরে নিয়ে গিয়েছে। আর এই কথা শুনে তাদের মাথার উপর যেন আকাশ ভেঙে পড়ে। তারা কিছুই বুঝে উঠতে পারছিল না যে এখন তারা কি করবে। ভাস্কর এখন ভাবতে থাকে যদি এই টাকাগুলো ব্যাংক খোলার সাথে সাথে সেই টাকাগুলো ব্যাংকে না রাখতে পারে তাহলে তার সম্মান তো যাবেই, তার সাথে চাকরিটিও হারাবে।